ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমার নষ্ট মন আর নষ্ট সব কিছুই। তোমাকেও নষ্ট করব এখন। শ্রেয়সী না হেসে পারছে না লোকটার একঘুঁয়ে জেদি কথাগুলো শুনে। দুদিন আগেও রান্নাঘরে দাঁড়িয়ে বলছিল তাকে নাকি পাগল করে ছেড়ে দেবে এমন কোনো মুহূর্তে, আর মোক্ষম সময়ে নিজেই পাগল হয়ে বসে থাকে। ইতিমধ্যে দুজনে অনাবিল সুখের জগতে পাড়ি জমিয়েছে। চরম উন্মাদনার মুহূর্তে শ্রেয়সী মেয়েকে নড়েচড়ে উঠতে দেখে স্বামীকে থামতে বলে। আস্তে আস্তে মেজর, উসি উঠে যাবে। কিন্তু উমরান সে কথা আদৌ কর্ণগোচর করেছিল কিনা জানা নেই। শ্রেয়সীরা পরদিন ফিরে যায় নিজেদের ফুলবাড়ি নামক আপন নীড়ে। এসে জানালো সারাকে তার বাবা এসে নিয়ে গেছে। শ্রেয়সী সারা চলে যাওয়ার খুশি হলেও কর্নেল আঙ্কেল এসে তার সাথে দেখা না করে চলে গেল বলে মন খারাপ করে। পরে ফোনে কথা বলে শ্রেয়সীকে মানিয়ে নেন কিবরিয়া সাহেব। আরেকবার এসে দেখা করে পুরো দিন সময় কাটিয়ে তবেই যাবেন বলে কথা দিলেন। ওমাইরা আগামীকাল স্বামী সন্তান নিয়ে চাচা শ্বশুরের বাড়ি চলে যাবে। আগামী পরশু বিয়ের অনুষ্ঠান, তাই তারা কালই চলে যাবে। এখন শ্রেয়সী মায়ের কাছে শেখা পদ্ধতিতে ডেজার্ট বানাচ্ছে ব্যস্ত হাতে। সাথে আছে রাইমা। সেদিন কি জানি রাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিলেন অল্প করে। তারপর থেকে একা রান্নাঘরে আসা মানা তার। শ্বশুর শাশুড়ির নির্দেশ রাইমাকে সাথে রাখা। ডেজার্টটি দুটি ফ্লেভারে বানিয়েছে সে। একটা শিমোলিনা কুনাফা, অন্যটা চকলেট কুনাফা। বাচ্চারা যাতে একটা পছন্দ না হলেও অন্যটা স্বাচ্ছন্দ্যে খেতে পারে। রাইমা, এটা টেস্ট করে দেখুন তো। চকলেটি, ওটা ভালোই লাগছে আমার। কিন্তু সেমাই দিয়ে যে বানালাম, এটা কি পছন্দ করবে? আপুরা তো ওয়েস্টার্ন খাবারে অভ্যস্ত। এটা শুনলাম আরবীয় দেশগুলোতে বেশি জনপ্রিয়। ওনাদের ভালো লাগবে তো? প্লেটে এক টুকরো নিয়ে রাইমাকে এগিয়ে দিতে দিতে বলে শ্রেয়সী। রাইমা স্বাভাবিকভাবেই তা নিল। চামচ দিয়ে অল্প একটু মুখে নিয়ে প্রশংসা করে। আমার তো বেশ লাগছে উশিরাম্মু, কিন্তু ওনারা যেহেতু লন্ডনবাসী তাই কেমন লাগবে বলতে পারছি না। তবে সমস্যা নেই তো, চকলেটটি ওটা দেবেন না হয়। সেমাইয়েরটা ভালো না লাগলে ওটাও তো যথেষ্ট পরিমাণে বানিয়েছেন, বাচ্চাদের সাথে সাথে আপনারাও খেতে পারবেন, এত চিন্তা করবেন না। বলতে বলতে প্রস্তুত করে প্লেটে রাখা সবটুকু আস্তে আস্তে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলেন। শ্রেয়সী নিজেও অন্য একটা প্লেট থেকে চামচ দিয়ে অল্প অল্প খাচ্ছে। তারও ভালোই লেগেছে। সে রাইমার কথায় মাথা নাড়ায়। রাইমা আবার বলে, তাছাড়া ভালো না লাগলেও দেখবেন খুশি খুশি খেয়ে নিচ্ছে সবাই, আপনি ভালোবেসে বানিয়েছেন যে। শ্রেয়সী হাসলো এ কথা শুনি। আজ অবধি সে যা যা নিজে হাতে বানিয়েছে তা এদিক ওদিক হলেও সানন্দে খেয়ে নিয়েছে সবাই। সাথে তাকে আশাবাদী দেখায় বলে প্রশংসা তো করেই, অথচ নিজে খেতে গিয়ে নানান কমতি টের পায় সে। বাড়ির কেউ একদিনও কোনো অভিযোগ করে না। শ্রেয়সী তো কতবার রান্না ভালো না হলে কিছু বলে না বলে রাগও দেখায়। তার ভুলগুলো ধরিয়ে না দিলে কি সে নিখুঁত রাঁধুনি হতে পারবে কখনো? তাই এই নিয়ে মন খারাপ করে বলেছে বেশ কয়েকবার, কিন্তু যতক্ষণ বলে ততক্ষণই সেসব। দুপুরে খাবার দাবার সেরে তবে শ্রেয়সী কুনাফা দিয়েছে সবাইকে। তখন খাওয়া হয়েছে মাত্র। সবাইকে উঠে সোফায় বসতে বলে রাইমাকে দিয়ে ওসব আনাই শ্রেয়সী। টেবিলে রেখে একে একে প্লেটে নেওয়ার সময় সোফায় গিয়ে ভাতিজিকে নিয়ে বসা ওমায়রা বলে, শ্রেয়সী স্পেশাল কিছু বানিয়েছো নাকি আজ? হ্যাঁ আপু, এটা কুনাফা। পরশু মায়ের কাছে শিখেছি। আমার অনেক ভালো লাগে এটা, তাই ভাবলাম আপনাদের একবার বানিয়ে খাওয়াই। ওমায়রা উচ্ছ্বাসিত হয়ে বলে,
কুনাফা এটা আমার অনেক প্রিয়, ইনফ্যাক্ট উমরানেরও। আমরা আগে অনেক খেয়েছি এটা। মা বানাতো আমাদের দুই ভাই বোনের জন্য, কারাকারি লাগিয়ে দিতাম যেন। অনেকদিন খাই না, দেখি কেমন বানিয়েছো, তাড়াতাড়ি দাও, তর্স হয়েছে না। শ্রেয়সী একে একে প্লেটে নিচ্ছে আর আরাবি তার পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। চকলেট কুনাফা খেতে অধীর আগ্রহী সে। অ্যামির তার মায়ের পাশে। রাতে গেমস খেলে ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গিয়েছিল, তাই ঘুম পাচ্ছে তার। কিন্তু উশির তার দিকে ড্যাব ড্যাব করে তাকানো দেখে তার সাথে কথা না বলে পারছে না। গাল টেনে টেনে নানান কথা বলছে সে। উমাইরা স্বামী পাশে বসে ফোনে কিছু দেখছে। শ্রেয়সী একটা প্লেট রাইমার হাতে দিয়ে উমাইরাকে দিতে পাঠালো। আরও স্লাইস প্লেটে নিয়ে কপালে ভাঁজ ফেলে ননদের কথার বিপরীতে বলে, আপনার ভাইয়েরও কই? সেদিন আমাদের বাড়িতে মা এটা বানিয়েছিল, খেয়েছে, বলেনি তো? বলেনি, অনেকের মধ্যে ছিলে তাই হয়তো, বাট এটা ওর অনেক প্রিয়। উমাইরা চামচ দিয়ে অল্প করে মুখে নিয়ে বলে, ইটস সো টেস্টি শ্রেয়সী। অনেকদিন পর মায়ের হাতের কুনাফা খাচ্ছি মনে হলো। তাহুরা চৌধুরী টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেসিন থেকে এসে সোফায় একপাশে বসেন। আমাকেও এক প্লেট দাও তো বৌমা, সেমাইয়েরটা কেমন বানিয়েছো দেখি, অনেক দিন বানানো হয় না এটা। উমায়রার বিয়ের পর হাতে গোনা কয়েকবার বানিয়েছিলাম শুধু, তাও ও বেড়াতে এলে তখন। উমি তো ওর বিয়ের পর বানালে সেভাবে খেতই না। বোনকে ছাড়া নাকি তার দুজনের প্রিয় খাবার খেতে ইচ্ছে করে না। উমাইরা হাসলো খেতে খেতে। তার ক্ষেত্রেও একই বিষয়টা, ভাইকে ছাড়া জমে না, তাই নিজেরও সেভাবে বানিয়ে খাওয়া হয়নি। আজ বহুদিন পর শ্রেয়সীর বানানোতে তো আর সামলাতে পারল না। একে একে সবাইকে দিল শ্রেয়সী। অল্প অল্প করে দুই স্বাদেরও খেলো সবাই। উমাইরার স্বামী বলে, স্বামীকে জানাওনি তার ফেভারিট ডেজার্ট বানিয়েছো? এখনও আসছে না যে? আমরা খেয়ে দিয়ে উঠে গেলাম, বাবা উমরানকেও দেখি এলো না এখনো। ওনার আস্তে আস্তে 3টা বাজবে ভাইয়া। বাবার সাথে হসপিটালে কোনো জরুরি মিটিংয়ে আছেন জানালো। আপনারা খেয়ে নিন। 3টা বললেও ওনাদের আস্তে আস্তে 4টা পেরিয়ে যাবে। সবাই খেয়ে দিয়ে নিল। বিকেলে তাদের অনেক আত্মীয় স্বজন এলো। তাহুরা চৌধুরী ফেরার পর থেকে ফুলবাড়িতে নানান অতিথি রানাগোনা হচ্ছে। তেমন আজও এসেছে কেউ কেউ। ভালো মন্দ খবর নিয়ে গল্পগুজব করে তবেই ফিরে তারা। সন্ধ্যার আগে আগে ওমরান আর তার বাবা এলো। বাইরেই দুপুরের খাবার খেয়ে নিয়েছে, দেরি হয়, তাই শ্রেয়সী রাতে খাবারের পর কুনাফা দিল তাদের। অতিথিদের জন্য আবার নতুন করে নানান কিছু বানিয়েছিল, সেসব থেকেও দেয়। বেশ প্রশংসা করেছেন অলিউল্লাহ চৌধুরী। শ্রেয়সীর সংসারী মনোভাবটা চোখে পড়ার মতো। মিলেমিশে সবাইকে নিয়ে হাসি খুশিভাবে একসাথে থাকার একটা গুণ আছে তার মধ্যে। সংসারের প্রতি তার ছোট ছোট পদক্ষেপগুলো জানান দেয় সংসারটা তার ভীষণ শখের। এমন একটা ভরা পরিবার তার স্বপ্ন ছিল যে হবে না। পরদিন ওমাইরা তার স্বামী সন্তানকে নিয়ে চলে যায় বিয়ে বাড়িতে। যাওয়ার সময় আরাবির সে কি কান্না! বোনকে ফেলে যেতে তার কষ্ট হচ্ছে। অ্যামির উর্শিকে অনেকগুলো চকলেট আর খেলনা দিয়ে যায়। এগুলো সে দেশে আসার সময় নিয়ে এসেছিল। বাচ্চা কাচ্চা যাদের সাথেই দেখা হবে কিছু কিছু দেবে এই ভাবনাতে উর্শিকেও অল্প কিছু চকলেট আর খেলনা দিয়েছিল এসেই। কিন্তু এখন মনে হচ্ছে তার আনা সব কিছু উর্শির পাওনা, অন্য কারো অধিকার নেই, তাই সব উর্শির জন্য রেখে আসে। আরাবিকে বিয়ে বাড়ি থেকে আবার এখানে চলে আসবে বলার পরই থামানো যায়, কিন্তু তাকে থামানো গেলেও উর্শিকে কাঁদিয়ে চলে গেল সবাই। তাহুরা চৌধুরী নাতনির কান্না থামাতে নানা কিছু করেন। পুই অসুস্থ ছিল কিছুদিন ধরে, পালক ফুলিয়ে বসে থাকে, নড়াচড়া কম, কথাও কম, তাই উমরান ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে এনেছিল কাল। এখন পরামর্শ অনুযায়ী যত্ন চলছে। পুইকে দেখিয়ে এটা ওটা বোঝান, বাড়ির বাগানের দিকে, ফুলের দিকে, দোলনার দিকে, সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আনেন। বিড়াল, আকাশের নানান পাখি, প্লেন এসব দেখিয়ে শান্ত করেন নাতনিকে।
ঘড়ির কাঁটা তখন রাত 8টার ঘরে। তাহুরা চৌধুরী আর রাইমা টিভিতে কিছু দেখছেন মন দিয়ে। শ্রেয়সী মেয়েকে বুকে নিয়ে গায়ে ওড়নায় ঢেকে তার নৃত্য অনুশীলন করাচ্ছে। এদিক ওদিক হাঁটাহাঁটি করে। উর্শিকে তার ফুফিদের চলে যাওয়ার সময় থামানো গেলেও পরে খেলতে গিয়ে আবার আরাভিকে না পেলে কাঁদতে শুরু করছিল বারবার। সারাদিন অনেকক্ষণ কেঁদে রেঁধে ক্লান্তিতে শান্ত হয়েছে মাত্র, তাই ঘুম পাড়াতে চাইছে সে। ফোনের ভাইব্রেশন হলো শ্রেয়সীর। সে দেখে উর্শির বাবা এসেছে। মানুষটা মেয়ে কবে কবে ঘুমাতে পারে না পারে তা বুঝে যায়, এজন্যে কলিং বেল বাজায় না। এই যে আজও সারাদিন মেয়ে কান্নাকাটি করে এই সময়টায়, একটু ক্লান্ত হয়ে ঘুমাবে তা বুঝে নিয়েছে, এ কারণে বেল বাজায়নি। দরজা খুলে দিলে ক্লান্ত মেয়ের ক্লান্ত পিতাকেও দেখতে পেল শ্রেয়সী। ঘুমিয়ে গেছো নাকি টায়ার্ড হয়ে কোলে পড়ে আছো? মেয়েকে উদ্দেশ্য করে জানতে চায় সে। ঘুমাইনি। শ্রেয়সীর কথার মাঝে উর্শি মাথার উপর থেকে ওড়না সরিয়ে তাকায় পাপার আওয়াজ শুনে। চোখ দুটো ফোলা ফোলা, চোখে পানি চিকচিক করছে, এখনো নাকটাও লাল হয়ে আছে। সারাদিন কেঁদেছে কিনা। পাপাকে দেখে ক্লান্ত চেহারাটিতে হাসি ফোটে। মাম্মা, আমার কলিজা, আমার লক্ষ্মী মা খুব কেঁদেছে আজ, আমার বুকে আসো মা। উর্শি পাপার কোলে চলে যায়। শ্রেয়সী পোশাক ঠিক করে। এতক্ষণে মুখে হাসি ফুটলেও উর্শির তুলতুলে শরীরটা ক্লান্তিতে নেতিয়ে আছে, চঞ্চলতা নেই, হাত পায়ের নড়চড়ে। বাবার কোলে গিয়ে কাঁধে মাথা ফেলে গলা জড়িয়ে রাখে কমলভাবে। উমরান ক্লান্ত হয়ে বাইরে থেকে ফিরলে সাধারণত মেয়েকে নেয় না, আজ পিঠে হাত রেখে আগলে নিল। গালে চুমু দেয়, হাতে চুমু দেয়, মাথায় চুমু দেয়। ভিতরে ঢুকতে ঢুকতে পিঠে হাত বুলিয়ে বলে, আমার মাম্মা খুব কেঁদেছে আজ, তাই না? মাম্মাকে ফেলে চলে গেছে ওরা, ওদের সাথে আমার মা কথা বলবে না আর। হারি সবার সাথে। আমার ঐশীকে ফেলে চলে যায়, তার ফুফি আপু ভাইয়া সবাই, ওদের সাথে আমার মায়ের আর কোনো কথা নেই। আপুর সাথে বলবে কথা? আচ্ছা, শুধু আপু, বাকিদের সাথে আরি। উর্শি কি ভেবে মাথা নাড়ে, হয়তো আরিনা বোঝাচ্ছে সে ওদের আবার চাই। ওমরান তা বুঝে সবার সাথে আরিনা জানালো। সবার সাথে কথা বলবে উর্শি। মেয়েকে নিয়ে উপরে চলে যায় নানান কথা বলতে বলতে। পেছন পেছন শ্রেয়সীও চলে গেল উর্শির ফিডার হাতে নিয়ে। উর্শি এটুকু সময়ই ঘুমিয়ে গেছে। শ্রেয়সী তাকে নিয়ে শুয়ে দিল। ওমরান হাতের ঘড়ি আর গায়ের শার্ট খুলতে খুলতে কারোর সাথে ফোনে কথা বলছে। শ্রেয়সী তার সব জামা কাপড় বের করে রাখে। ওমরান কথা শেষে ফোনে কিছু দেখতে দেখতে শ্রেয়সীকে বলে, শার্টের পকেটে কিছু ঔষধ আছে, ওইগুলো নিয়ে নাও। এবার থেকে খাবার শেষে পড়তি রাতে মনে করে খাবে। শ্রেয়সীর নতুন ওষুধের কথা শোনায় কপালে ভাঁজ পড়ে। তবে কিসের ওষুধ, কেন এসব প্রশ্ন করলো না। কত ওষুধ খেয়েছে সেই দুর্ঘটনার পর থেকে, কিসের জন্য খেতে হচ্ছে এসব এখন আর জানতে ইচ্ছে করে না তার। ওষুধের নাম শুনলে বিরক্ত লাগে। সে খুলে রাখা শার্ট হাতে নিয়ে পকেট থেকে বের করে কিছু। প্রথমেই ওষুধ আসলো না, কোনো কার্ড আসে হাতে। ওটা রেখে আবার হাতরাতে নাক কুঁচকে বলে, পুরো গন্ধ হয়ে আছে। কোথায় ছিলেন আজ? এত ঘেমে নিয়ে গেছেন যে, হসপিটালে ছিলেন না বাবার সাথে? ওমরান ফোন হাতে চোখ সরিয়ে বইয়ের দিকে তাকায়। কপালে ভাঁজ তারও। কিসের গন্ধ? ঘামের গন্ধ আর কি। কিছু পলক থেমে তাকে দেখে ওমরান। ফোন হাতে রেখে হেঁটে তার পাশে এগিয়ে আসলো। পিছন বরাবর দাঁড়িয়ে বলে, আমার ঘাম তোমার গন্ধ লাগছে? তো গন্ধ লাগবে না? ঘাম কি সুগন্ধ হয়? নেওয়াজ কুঠিরে থাকতে ক্যাম্প থেকে আরও ঘেমে নিয়ে বাড়ি ফিরতাম। তখন তো আমি ফিরলেই গলা ছড়িয়ে ঝুলে থাকতে, পিছুই সারতে চাইতে না। কতবার তোমাকে কোলে নিয়েই ওয়াশরুমে ঢুকে গেছি। তার কানে ফু দিয়ে বলে, আমাকে শাওয়ার নিতে দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বুকে জড়িয়ে থেকে, কখনো কোলে উঠে আমার সাথে শাওয়ার নিয়েছো। এসেই কোলে উঠে একসাথে শাওয়ার মানে বুঝতে পারছো তো শ্রেয়সী? শুধু শাওয়ারই নেওয়া হয়নি, তখন
আরও কিছু হয়েছে ঘেমে নিয়ে থাকা অবস্থায় মনে পড়ে। শ্রেয়সী লজ্জায় পিছন ফিরে তাকালো না, ওভাবে চলে যেতে চাই সে। সরুন তো, আপনাকে একটা কথা বলেও শান্তি নেই। হাজারটা টেনে আনেন, দূর ছাই। ওমরান যেতে দিল না, কোমরে হাত রেখে বলে, হুম, কই যাচ্ছ? বলে তো যাও। আর কি কি বলার আছে? কি কি গন্ধ লাগে তোমার? হুম। কানে ঠোঁট ছোঁয়াই অল্প করে। আমি এমনি বলেছি। আপনার কি খিদে লাগেনি? ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, তারপর খেয়ে নেবেন। খাবো তো। এত টেস্টি খাবার থাকলে খাবো না? বাড়িতেই তো আছো, এত তাড়া কিসের? কিন্তু কোনো কিন্তু না, আপনার কথা একটা পেলেই হয়। ছাড়ুন তো, ফ্রেশ হয়ে নিচে আসবেন, আমি গেলাম। 1 মিনিটও অপেক্ষা করলো না, কথাগুলো বলে চোখের পলকে পালিয়ে যায়। ওমরান ঠোঁট বাঁকিয়ে হেসে গলায় টাওয়েল ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তাহুরা চৌধুরী আর অলিউল্লাহ চৌধুরী যাবেন ওমাইরার চাচা শ্বশুরের মেয়ের বিয়ের নিমন্ত্রণে। ছেলে বউ আর নাতনি নিয়ে সপরিবারে যাওয়ার নিমন্ত্রণ আছে, কিন্তু শ্রেয়সীর সেশন আছে আজ, আর ঐশীকেও কিছুটা দুর্বল দেখাচ্ছে, তাই তারা যাবে না। ঐশীর দাদা দাদি যাবেন শুধু। কিন্তু সকালে হঠাৎ ফুলবাড়িতে সারার আগমন দেখা গেল। সে নাকি এখানে কি কি ফেলে গিয়েছিল, অফ ডে হওয়ায় সেসব নিতে এসেছে। তখন প্রত্যেকেই উপস্থিত ছিল বাড়িতে। প্রকাশ না করলেও মনে মনে বিরক্ত হয় সারার আশায়, কারণ তার মনোভাব বুঝতে পারে সবাই, আর বিকৃত চাওয়াগুলো ধরতে পারে কিছুটা। কেউ সরাসরি বিরক্তি প্রকাশ করলো না তার উপস্থিতিতে। কিন্তু আজ তাহুরা চৌধুরী বাড়ি থাকবে না, যাবেন বিয়ে বাড়িতে। রাইমাও নেই, ছুটির দিনে সেও আসেনি আজ। শ্রেয়সীর মা মেয়ে একা থাকবে বলে উমরানের বাড়িতে সময় কাটানোর কথা আছে। শুধু তারা স্বামী স্ত্রী আর সন্তান থাকবে বাড়িতে। এর মধ্যে সারার উপস্থিতি বিরক্তকর বটে। এখন সে যখন আছে, ওমরানও না থেকে পারবে না। ওই মেয়েটার সাথে মেয়ে বউকে একা ছাড়ার প্রশ্ন আসে না। দুপুর 2টার সময় অলিউল্লাহ চৌধুরী আর তাহুরা চৌধুরী তৈরি হন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। শ্রেয়সীরা তখন সেশন শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। বাইরে থেকে খেয়ে এসেছে তারা। ওমরান তখন রুমে বয়সার ঘরে এসে শ্রেয়সীকে তাড়াতাড়ি ফিরবে আশ্বাস দিয়ে দেখে শুনে থাকতে বলেছেন তাহুরা চৌধুরী। তারপর সারার কাছে এসে বলেন, সারা মা, দেখে শুনে থেকো কেমন? আমার বৌমা আর নাতনিকেও দেখে রেখো। কিছুটা নিম্ন কণ্ঠে তার মাথায় হাত রেখে। তোমাকে এক সময় এ বাড়িতে তুলতে চেয়েছিলাম, এ কথা তুমি জানো। সেসব নেহাতেই অতীত এখন। অতীত ভুলে মুভ অন করো মা। তোমার অনেক সুন্দর একটা জীবন পড়ে আছে সামনে। আমাদের বয়স হয়েছে, আবেগে কিংবা উপায় না পেয়ে অনেক অন্যায় আবদার করে ফেলি অনেক সময়। ছেলেমেয়েদের জন্য আমরা যেটা চাই ওটাই ভালো হবে ভেবে রাখি, এটা ভুল। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম মা, আমার নাতনিটার জন্য একটা কোল দরকার, এমনটাই ভাবনা ছিল আমার। তাই তোমাকে ওর প্রতি অল্প স্বল্প যত্নশীল হতে দেখে উদ্ভট চিন্তা মাথায় এনে ফেলেছিলাম। আমার ছেলে শ্রেয়সী না ফিরলেও আর কাউকে জীবনে আনতো না। ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা জোর করলেও কিছু হতো না, এটা খুব জানি আমরা। তাও বিভ্রম হয়েছিল আমাদের। বয়স হয়েছে, বুঝোই তো। থেমে শ্রেয়সীর দিকে এক নজর তাকিয়ে বলে, কিন্তু এখন দেখো, সব ঠিকঠাক, সবার সব আছে। তোমারও গোটা একটা জীবন পড়ে আছে। তুমি এখনও ওই স্বপ্ন মনে লালন করো। আমি বুঝতে পারি এটা এখন অন্যায় সারা, তাও কিছু বলি না, কারণ কোথাও না কোথাও আমাদেরও দোষ আছে। কিন্তু আর কত, তুমি বলো না, এভাবে আর কতদিন অবুঝ হয়ে থাকবে? আমাদের দোষে নিজের সুন্দর ভবিষ্যৎ শেষ করে লাভ আছে? আমার বৌমা, ওই নির্দোষ মেয়েটার সংসার কেড়ে লাভ আছে? এসব ভীষণ দৃষ্টিকটু বিষয় সারা, খুবই লজ্জার। তুমি এখন বুঝতে পারছো না, 5 কান হলেই তোমার চরিত্রে দাগ পড়বে। উমরানের নাম আসলেও দেখবে ছেলেদের জন্য এসব কিছু না, কিন্তু তোমার সবটা শেষ হয়ে যাবে সারা। একটা ভুল পদক্ষেপে তোমার চরিত্র কালি লেগে যাবে। কথাগুলো বলে গভীর শ্বাস টেনে নিলেন। অলিউল্লাহ চৌধুরী একপাশে ফোনে কারোর সাথে কথা বলছেন। শ্রেয়সী ঐশীর সাথে এটা ওটা করে নানান
অসংলগ্ন কথা বলছে। ওমরানকে সিঁড়ি বেয়ে উপর থেকে নামতে দেখা গেল। তিনি আবার সারার মাথায় হাত বুলিয়ে বলেন, সুন্দর করে মিলেমিশে থেকো কেমন? আমরা রাতেই চলে আসব। তুমি কি থাকবে আজকের দিনটা? মন চাইলে থেকে যেও। শ্রেয়সী তোমার বোনের মতো, ওর সাথে পারলে হেসে খেলে থেকে যেও। আমাদের কোনো সমস্যা নেই, বিশ্বাস করো সারা। শুধু এমন কোনো কাজ করো না যাতে তোমার নিজের কিংবা আমাদের সম্মানে আঘাত লাগে। ওমরান নেমে এলো। তাদের প্রস্তুত দেখে বলে, এখনই বের হচ্ছ মা? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবো না। ওদিকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে না, বের হয়ে যাব। বলে উর্শিকে নিয়ে সরে যাওয়ার ইশারা করলেন বৌমার উদ্দেশ্যে। শ্রেয়সী ধীরে ধীরে ভুলিয়ে ভালিয়ে মেয়েকে নিয়ে অন্যদিকে চলে যায়। গাড়ি নিয়ে দাদা দাদিকে চলে যেতে দেখলে আবার কান্নাকাটি শুরু করবে উর্শি। তাহুরা চৌধুরী আর অলিউল্লাহ চৌধুরী চলে গেলেন। সারা চুপচাপ ভদ্রমহিলার সব কথা শুনে নিজেও ভদ্র মেয়ের মতো পুরো সময়টা চুপচাপ দাঁড়িয়ে রইল। তির্যক নেত্রে একবার শ্রেয়সীর দিকে তাকায়। তারা চলে যেতেই অল্প মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে। তারা চলে গেছে, বেশি সময় কাটেনি, মিনিট 20 হবে হয়তো। শ্রেয়সী বাগানের দিকে সিটিং লনে বসেছে মেয়েকে নিয়ে। পুইয়ের খাঁচাটিও আছে পাশে, আছে একটু সরব দেখাচ্ছে পুইকে। সুর তুলে উর্শির সাথে অল্প স্বল্প কথা বলছে। ওমরান বাবা মা চলে যাওয়ার পর একটু বাড়ির গেটের বাইরে গিয়েছিল। বাবার অফিস থেকে কিছু ফাইল নিয়ে আসতে বলেছে এক কর্মচারীকে, সাথে একটা পার্সেল আসার কথা। কিছু সময় পর ওসব নিয়ে ফোন দেখতে দেখতে সে ভিতরে এলো। ফাইলগুলো পাশে রেখে সোফায় বসে। শ্রেয়সী, ওমরান আওয়াজ তুলে ডাকলো, এক মগ কফি দরকার। তবে বাড়ির বাইরে হওয়ায় শ্রেয়সীর কানে যায়নি। সে মেয়েকে নিয়ে উপরে গেছে ভেবে আর না ডেকে কিচেনে গেল। ওখানে সারা আছে, কফি মেকারে কফি বানাচ্ছে। সে সারাকে দেখে ফিরে আসতে নিলে সারা পিছন থেকে ডাকলো, কিছু দরকার আপনার? ওমরান একবার পিছন ফিরে তাকে দেখে তির্যক নেত্রে। পরপর কফি মেশিনের দিকে ভারী কণ্ঠে আওয়াজ তুলে বলে, নাথিং, ইউ মে ক্যারি অন। ওয়েট, আপনার কফি লাগবে? ওমরান থামে না, কর্ণপাত না করে চলে গেল সোফায়। ফাইলগুলো নিয়ে উপরে চলে যেতে উঠতেই সারা তার জন্য কফি বানিয়ে এনে সামনে ধরল। এই নিন আপনার কফি। নো থ্যাঙ্কস। সারা দাঁত চেপে সামলায়। ওপরে যাচ্ছেন? শ্রেয়সী ওপরে নেই। ওমরান শুনল, তবে বিপরীতে কোথায় আছে জানতে চায়নি। এক নজর তাকিয়ে কফিটা নিয়ে শ্রেয়সীকে কল লাগায় ফোনে। সারা তা দেখে হাসে, ঠোঁট চেপে দেখে আবার কিচেনে চলে গেল। তাকে আশপাশ থেকে চলে যেতে দেখে ওমরান আবার সোফায় বসে। উপরে না থাকলে মেয়েটা কোথায়? সে তাকে কল দিতে দিতে কয়েক চুমুক দিল কফিতে। সারা আর আসে না তার কাছে। মিনিট কয়েক পর ওমরান গায়ে ঘাম দিচ্ছে দেখে পানি খেতে চাইল, কিন্তু জগে পানি নেই। বুকের দিকে শার্টের কয়েকটা বোতাম খুলে দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। হাতে জগ, শরীরে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে নিজেকে। কিছু একটা দরকার এই মুহূর্তে ওমরানের। সে বুঝে উঠতে না পেরে অস্থির ভাবটা নিয়েই গেল পানি নিতে। ওখানেই ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে সারা দাঁড়িয়ে আছে। ওমরানের তার কথা মনেও ছিল না এক মুহূর্তের জন্য। তার দিকে চোখ পড়তেই বিরক্তি দেখা গেল। সে পানি নিয়ে চলে আসতে গেলে, কি হলো? আর কত আটকাবেন নিজেকে? আজ অন্তত এত সুপুরুষ আসবে না। উমরান তাওসিফ। ওমরানের ঘাড় বাঁকিয়ে তাকায়। সবটা অস্থির লাগছে তার। শ্রেয়সীকে দরকার এই মুহূর্তে, ভীষণ দরকার। সে বিরক্তি আর অদ্ভুত উত্তেজনায় চোখ মুখ কুঁচকে রেখেছে। সারার কথা শুনিয়ে তার দিকে ফেরে। কিছু বলক চেয়ে রইল অশালীন বেশি দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখ দুটোর দিকে। সেকেন্ড কয়েক লাগলো তার সবটা ধরতে। বুঝে গাঢ় শ্বাস টেনে পাশ থেকে পানির গ্লাস নিল। ঢকঢক করে গিলে সারার দিকে ফিরে বলে, ক্যারেক্টারলেস মেয়ে, যা করলে তার কনসিকুয়েন্সেস ভাবতে পারছো? তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? সারা সে ধরতে পেরেছে বুঝে অদ্ভুতভাবে হাসলো। তার কাছে চলে আসে, সাহস করে খোলা শার্টের ফাঁক দিয়ে বুকে হাত রেখে বলে,
আমি তো চাই আপনি আমাকে ধরে রাখুন, একদম ছাড়বেন না। সারা জীবন ধরে রাখবেন প্লিজ, সারা জীবন। মোহনীয় কণ্ঠে পিপাসুর মতো দৃষ্টিতে চেয়ে বলে সারা। ওমরান ঘন ঘন শ্বাস টেনে তার হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। তোমাকে এতদিন শুধুমাত্র কিবরিয়া স্যারের মেয়ে বলে এড়িয়ে গেছি। এত ক্যারেক্টার লুজ মেয়ে হবে জানলে আরও আগেই তোমার জন্য সুইটেবল জব খুঁজতাম। ব্লাডি প্রস্টিটিউট। থেমে গাঢ় শ্বাস টেনে সে বলে, এখান থেকে এই মুহূর্তে যাও সারা, নয়তো ইটস গনা বি সামথিং সো ব্যাড ফর ইউ। জাস্ট লিভ ইউ বিস লিভ। চোখে ধমক সোয়াল শক্ত। সারাকে অল্প আতঙ্কিত দেখায় গম্ভীর এই তার ধরা ছোঁয়ার বাইরে থাকা পুরুষটির রাগী রূপ দেখি। তবে সে থামে না। চেয়েছিল ওমরান যেন নিজেই তাকে কাছে টানে, সেই ব্যবস্থাই করেছে। কিন্তু সে কিছুক্ষণ ওমরানের দিকে চেয়ে আকস্মাৎ নিজের পরনের পোশাকের বাহুর দিকে হাতা কিছুটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। ওমরান চলে যেতে নিচ্ছিল এখান থেকে, শ্রেয়সীকে দরকার তার। কিন্তু মেয়েটাকে এমন করতে দিকে সেকেন্ড কয়েক তাকায়, কিছু আন্দাজ করতে পারল। অস্থির ওমরান 2 সেকেন্ড হাঁ করে ঘন ঘন শ্বাস টেনে শিকারী নয়নে তার দিকে তাকায়। সারার চোখে স্পষ্ট ভয়, তাও সে এটা করছে। ওমরানের দিকে এক নজর তাকিয়ে শ্রেয়সীর নাম ধরে চিৎকার দিতে শুরু করে। শ্রেয়া, আ আ, শ্রেয়সীকে পুরোপুরি ডেকে উঠতে পারল না সে। ওমরান গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে শক্ত হাতের থাবায়। চুল এলোমেলো হয়ে যায় তার, মাথা হেলে গেছে, কিন্তু সে থামল না। বেপরোয়া হয়ে ফের মাথা তুলে উদ্দেশ্য চিৎকার করবে আবার। ওমরান উম্মাদ মেয়েটাকে এক নজর দিকে পাশের কফি মেকার থেকে মগে কফি নেয়। ততক্ষণে সারা চিৎকার করতে মুখ খুলেছে, শ্রেয়া, কিন্তু এবারও পুরো নামটা বেরোতে পারল না। ওমরান হঠাৎ গরম কফি ঢেলে দিয়েছে তার হাতে। আহ উফ। জ্বালায় সারার কণ্ঠ ভেঙে গেল, চোখ মুখ লাল হয়ে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কি করলেন এটা? ওমরানের কণ্ঠে ঠান্ডা নিষ্ঠুরতা। কেন চিৎকার করো এবার? শ্রেয়সী এসে দেখুক তুমি কেন এত জান প্রাণ দিয়ে তাকে ডাকছো। শাউট ড্যাম ইট। আকস্মাৎ এত জোরালো ধমকে সারা কেঁপে উঠল। মুহূর্তেই বুঝে গেল এখন চিৎকার করে আর কোনো লাভ নেই। সবকিছু ওমরান নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। কিন্তু এই হাত ভীষণ জ্বালা করছে, জ্বালা যেন আগুন হয়ে শিরা বেয়ে ছুটে যাচ্ছে। সবার ঠোঁট কেঁপে উঠল, দাঁত চেপে ধরল সে। তবু একটা অস্ফুট গঙ্গানি গলা ফুঁড়ে বেরিয়ে আসে। পানির নিচেই হাত রেখেও শান্তি মিলছে না, বরং মনে হচ্ছে পানিটা আগুনের মতোই ঝাঁঝালো। বুকের ভিতর দম আটকে আসে। চোখ বুজে ফেলতে চোখের কোণ গড়িয়ে পড়ে আরও জল। অসহায়ভাবে সে কোনোই ভর দিয়ে বেছিনে ঝুঁকে পড়ে, যেন শরীরের সব শক্তি ওই জ্বালার কাছে হার মেনে বসে আছে। মনে হয় এই ব্যথা শুধু হাতে নয়, ভিতর পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে তাকে। আজ যা করেছে তার কোনো ফল পাচ্ছে না সে। এতক্ষণে এইটুকু অন্তত তো বুঝে এসেছে সারার, কিন্তু তবু তার ওমরানকে চাই। এই কথাটা সে কাকে গিয়ে বলবে? কিভাবে এই মানুষটাকে নিজের করবে? ছেলে হলেও হয়তো সব সহজ হতো। অপহরণ, খুন, অপরাধ যাই পারে করে প্রিয় মানুষটাকে নিজের করে নেওয়ার একটা পথ বের করে নিত। কিন্তু তার কেন নেই সেই ক্ষমতা? কেন এই মানুষটাকে নিজের করার শক্তিটুকু তার হাতে নেই? কেন? রাগের বুকের ভিতরটা জ্বলে ওঠে। নিজের উপর রাগ, ভাগ্যের উপর রাগ। আর সেই রাগটাই ঘুরে ফিরে এসে আছড়ে পড়ে সারার নিজের গায়ে। অথচ সে মানল না। যেদি মনটা বলছে শ্রেয়সীর দোষ এটা। যদি শ্রেয়সী মরে যেত তাহলে হয়তো আজ তাকে এত নিচে নামতে হতো না। এত লজ্জা, এত ব্যথা, এত অপমান কিছুই সইতে হতো না। খুব সহজেই উমরানকে পেয়ে যেত সে। পোড়া হাতটা বুকে চেপে ধরে সারা। জ্বালা এখনো থামেনি। ধীরে ধীরে চোখ তুলে ওমরানের দিকে তাকায় সে। চোখে ব্যথা, রাগ আর এক অসম্ভব আকাঙ্ক্ষার মিশ্র ছায়া। অথচ উমরান তার দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। একবার পাশে রাখা গ্লাস তুলে ঢকঢক করে পানি গিলছে, আবার পরক্ষণে ফোনের পর ফোন দিচ্ছে বউকে।
এই অস্থিরতা, এই ছটপটানি যেন কোথাও বিলিয়ে দিয়ে নিজেকে শান্ত করার কথা মানুষটার মাথায় একবারও আসছে না। সারার আবার রাগ লাগে। তার এতক্ষণকার ভাবনাগুলো যে ভুল ওমরানের, তার প্রতি এই উদাসীন চোখ দুটোই চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। শ্রেয়সীর অনুপস্থিতিতেও সে ওমরানকে প্রলব্ধ করার চেষ্টা করেছে, তবু কখনোই তাকে এক ফোঁটা পাত্তা দেয়নি লোকটা। আজ এমন অবস্থায়ও তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছে না। তাহলে আদৌ শ্রেয়সীর উপস্থিতি অনুপস্থিতি অবদান রাখছে? এই মানুষটা কেন বারবার শুধু ওই শ্রেয়সীকেই খোঁজে? সারা কেন নয়? কেন সব কিছুতেই তার শ্রেয়সী চাই? কেন সব জায়গায় সেই? এই মুহূর্তে অন্তত তো সারাকে কাছে পাওয়ার আবদার করতে পারত সে, অন্তত তো একবার। কিন্তু লোকটা তার দিকে তাকাচ্ছেই না। এত সৌন্দর্য নিয়ে কি হবে যদি প্রিয় মানুষটাকে রূপে বাঁধাই না যায়? সারা হাঁ করে ঘন ঘন শ্বাস টেনে পোড়া হাতে আবার পানি ঢালতে থাকে। এখনো জ্বলনি কমেনি। এবার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, যার জন্য নিজেকে নিকৃষ্টতম পর্যায়ে নামাতেও দুবার ভাবেনি। সেই মানুষটা তাকে গুনাতেও রাখে না। ওমরান এবার বাইরে মেয়ের আওয়াজ শুনে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। বসার ঘরে এসে ওদিক ওদিক তাকাতেই বাড়ির বাইরের দিকে ব্যালকনির মতো লাগোয়া বারান্দায় মা মেয়েকে বসে থাকতে দেখলো নরম তোষক বিছিয়ে। তার মাথা গরম হয়ে আসে। এতক্ষণ ধরে এই মেয়েটাকে ডাকছে, অথচ এখানে বসে থেকেও কোনো সারা শব্দ নেই। সে ভারী কদম ফেলে চলে যায় ওখানটায়। বসে বসে পুইয়ের গায়ে হাত বোলাতে থাকা শ্রেয়সী ওমরানকে বাড়ির ভিতর থেকে আসতে দেখে অবাক হয়। আপনি ওইদিকে কোথা থেকে আসছেন? ওমরান তার কথা কর্ণপাত করল না, ধমকে বলে, এখানে বসে থেকেও ডাকে সাড়া দিচ্ছিলে না কেন? ডাকলে আওয়াজ বের হয় না মুখ দিয়ে? চোখ দুটো টকটকে লাল, মাথা চুল এলোমেলো, হাঁ করে শ্বাস নিচ্ছে, যেন নিজের সাথে নিজে যুদ্ধ করছে কিছু নিয়ে। শ্রেয়সী আতঙ্কিত হলো ওমরানকে এমন অবস্থায় দেখে। কি হলো? আপনার এই অবস্থা কেন? এতক্ষণ কোথায় ছিলে ইডিয়েট? আবার ধমকে জানতে চায় সে। শ্রেয়সী কেঁপে উঠল। সেই শক্ত কণ্ঠে ওমরান হাঁটু মুড়ে বসে, তার দিকে ঝুঁকে বসে। শ্রেয়সীর নরম বাহুতে তার শক্ত হাত। কি হলো? চুপ করে আছো কেন? মুখে কুলু পেটেছ? এতক্ষণ কোথায় ছিলে? আর ফোন কোথায় তোমার? শ্রেয়সী ওমরান রেগে আছে কেন বুঝতে পারছে না, কিন্তু এলোমেলো অবস্থা দেখে ভয়ও লাগছে। সে ঢোক গিলে ভয়ার্ত নেত্রে চেয়ে বলে, আমি তো বাগানের সিটিং লনে বসেছিলাম। পুই হঠাৎ উড়ে গেল গেটের বাইরে। অনেকক্ষণ আসছে না দেখে উশিকে নিয়ে ওকে খুঁজতে গিয়েছিলাম। বাইরের শিমুল গাছটার পাশে পড়েছিল, দুর্বল লাগায় উড়ে আসতে পারছিল না। আপনিও মামনিরা চলে যাওয়ার পর গেটের বাইরে গেছেন, দেখে ফিরে আসবেন ভেবে অপেক্ষা করছিলাম। এতক্ষণেও আসছেন না, তাই চলে এসেছি। সব বুঝিয়েও ভয় স্পষ্ট তার দু চোখে। এর মধ্যে আবার ওমরানের শক্ত গমগমে কণ্ঠে কেঁপে উঠল। ফোন কোথায় তোমার? কল ঢুকবে না কেন? শ্রেয়সী ভয়ার্ত চোখে ওমরানকে আগাগোড়া দেখে। কি হয়েছে কিছুই আন্দাজ করতে পারছে না সে। উর্ষি কিছু নিয়ে মনোযোগ দিয়ে খেলছে বলে এদিকটাই খেয়াল করছে না। সে চোখ ফিরিয়ে ওমরানের দিকে তাকায়। কাল উশি কান্নাকাটি করার সময় ফ্লোরে আছাড় মেরেছে বলেছিলাম, ভুলে গেছেন? বন্ধ হয়ে আছে তো। অস্থির ওমরানের রাগ একটু কমতে দেখা গেল। সে চোখ বুজে শ্বাস টানে গভীরভাবে। শ্রেয়সী তা দেখল, রাগ কমছেও বুঝলো। গালে হাত রেখে বলে, আপনার কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? থেমে বিচলিত কণ্ঠে বলে, অসুস্থ লাগছে মেজর। ওমরান তার পাশ ঘেঁষে বসে গেল, দেয়ালে হেলান দিয়ে। শ্রেয়সীকে তুলে দুদিকে পা করে কোলে বসিয়ে নেয়। শ্রেয়সী দৈবাত এহেন কাণ্ডে কিছুটা চমকায়, তবে দ্বিরুক্তি করল না। সামলে বসে, এক হাতে গলা জড়িয়ে চুল ঠিক করে দিতে দিতে ফের প্রশ্ন রাখল, আপনার কোথায় খারাপ লাগছে বলুন না, জ্বর আসতে চাইছে? হুম, কিস অন মাই লোক।
শ্রেয়সীর কাঁধে কপাল ঠেকিয়ে রেখেছে সে। মাতাল মাতাল অস্থির এক কণ্ঠ শ্রেয়সী অসুস্থতায় একটু বেশি খারাপ লাগছে ধরে নিল। এভাবেই উমরানের ঘাড়ে নরম করে অধর ছুঁয়ে দিল সময় নিয়ে। গালে হাত রেখে বলে, দিয়েছি, ভেতরে যাবেন? কিছু খেয়ে ওষুধ নিয়ে নিলে ভালো লাগবে হয়তো। ওমরান মাথা তুলে তার গালে অধর ছুঁয়ে আবার কণ্ঠনালীর ওখানটায় নাক ঠেকিয়ে গাঢ় শ্বাস টেনে নেয়। কিছুক্ষণ ওভাবেই থাকলো, কিন্তু এখনও অস্থির লাগছে তার ভিতরটা, খুব অস্থির লাগছে। শ্রেয়সীর গলদেশ সহ উপর নিচের ওখানটায় পোশাক সরিয়ে অজান্তে ডুব দিল মুহূর্তের ব্যবধানে। সারা বেশ অনেকক্ষণ হাতটা পানিতে রেখে নিজেকে শান্ত করলো। পুড়ে চামড়া উঠে গেছে হাতের। নানান ভাবনায় নিজেকে ভীষণ নিকৃষ্ট লাগছে তার। চোখের অবিরত অশ্রুধারা মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো সে। আজ যা করেছে সেসবের পরামর্শ দিয়েছিল তার এক বান্ধবী, অনেক আগেই দিয়েছিল, কিন্তু সে সাহস করে উঠতে পারেনি। আজ আসলে কিছু জিনিস ফেলে যাওয়ায় ওসব নিতে ফুলবাড়ি এসেছিল। ভালোই ভালো চলে যেত সে, কিন্তু তাহুরা চৌধুরীর শ্রেয়সীর সামনে ওসব বলা সে মেনে নিতে পারেনি। অপমানিত বোধ করেছে ভীষণ। শ্রেয়সী তাদের পাশে ছিল, কানে না নেওয়ার ভান করে থাকলেও আদতে সব শুনেছি, তা সারা জানে। তার ওই মুহূর্তটাই ভীষণ অপমানজনক লেগেছে, তাই আজ প্রতিশোধ পরায়ণ হয়ে সেই পদক্ষেপটি নিয়েছে। কিন্তু এখন সারার মনে হচ্ছে এটা উচিত হয়নি। হটকারী তাই এই পদক্ষেপ নেওয়া উচিত হয়নি একেবারেই। ভাবতে ভাবতে উপরে উঠে যেতে নিচ্ছিল সারা। ঠিক তখনই কানে এলো কিছু অস্বাভাবিক শব্দ। পা থেমে যায় সারার। 2 সেকেন্ড শুনে একটা ক্ষীণ ভাঙ্গা আত্মচিৎকার মনে হলো। অবচেতন মন ভুল করে না। কিসের আত্মচিৎকার তা সে বুঝে নিল সঙ্গে সঙ্গে। গা শিউরে উঠল তার। শরীরের ভিতর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মুখের ভঙ্গিমা শক্ত হয়ে জমে যায়। ভয়, অনিশ্চয়তা আর অজানা আশঙ্কা একসঙ্গে আটকে গেল চোখে মুখে। ঢোক গিলে সে গাঢ় শ্বাসটা নেই, না চাইলেও পা দুটো ধীরে ধীরে তাকে টেনে নিল বারান্দার দিকে। বসার ঘরের একপাশে লাঘুয়া মাঝারি সাইজের বারান্দাটি দেখতে ব্যালকনির মতো, তবে একটু খোলামেলা। বাইরে থেকেও ওঠার জন্য অল্প উচ্চতার সিঁড়ি আছে। শ্রেয়সী নিশ্চয়ই সেই সিঁড়ি দিয়েই মেয়েকে নিয়ে ওখানে এসেছে, তাই ভিতরের কোনো কিছু চোখে পড়েনি তার। ঘরের ভিতর থেকে বড় সড়ো জানালা দিয়ে বারান্দাটা দেখা যায়। এখন জানালাটা খোলা, একদিকে পর্দা আধখানা সরানো। ওপাশে জানালা বরাবর হেলান দিয়ে বসে আছে ওমরান, আর তার কোলে শ্রেয়সী। সারা চোখ এতটুকুই দেখতে পেল, কারণ তাদের পিঠ থেকে উপরের অংশটাই কেবল দৃশ্যমান সেই জানালার উপর দিয়ে। তবু সেটুকুই যথেষ্ট ছিল। শ্রেয়সীর পোশাক কিছুটা এলোমেলো, বুকের দিকের কিছু অংশ মেলে আছে চোখের পড়ার মতো ভাবে। ওমরানের গলা আঁকড়ে ধরেছে, ক্ষীণ ব্যথায় তার চোখ উল্টে আছে, মুখটা কুঁচকে গেছে। দুজনেই অস্বাভাবিকভাবে কাঁপছে। কাঁপুনি যেন শুধু শরীরের না, ভিতরেরও। ঘনিষ্ঠ আঁকড়ে ধরা আলিঙ্গনে মেয়েটা বসে আছে স্বামীর কোলে, আর তার সঙ্গে মিলেমিশে যাচ্ছে সেই ভাঙ্গা আর চাপা চিৎকার। তাদের ঠিক সামনে বারান্দার অন্য পাশে তোষকে বসে উর্ষি মন দিয়ে খেলছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খেলনা, পুয়ের সঙ্গে এলোমেলো অর্থহীন কথা, শিশুর স্বাভাবিক শব্দ। আর এদিকে তার বাবা মা সারা দেখতে পারল না। বুকটা হঠাৎ অতিমাত্রায় কেঁপে উঠেছে। মাথার ভিতর সবটা বুঝে নিতে গিয়ে সে ঘেমে গেল। নিঃশ্বাস ভারী হয়ে বেরিয়ে আসছে, যেন ফুসফুসের ভিতর বাতাস ঢুকছে না ঠিকমতো। আতঙ্ক, অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখার অস্থিরতা সব একসঙ্গে গলা চেপে ধরল তাকে। জানালার একপাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত চেপে ধরে সে গাঢ় শ্বাস নিতে লাগলো। নিজেকে সামলাতে চেষ্টা করলো মাত্র 2 সেকেন্ড। ঠিক তখনই আবার কানে এলো সেই শব্দ, শ্রেয়সীর ক্ষীণ আর্তচিৎকার। এবার আর দাঁড়ালো না সারা, এক মুহূর্তও না। হতভম্ব, ভাঙ্গাচূড়া আর ভিতর থেকে নড়ে যাওয়া মনটা নিয়ে সে দৌড়ে উপরে উঠে গেল
5 মিনিটের ব্যবধানে ফিরে আসে। পোশাক বদলেছে তাড়াহুড়োয়, চুল এলোমেলো, পোড়া হাত, মুখের রক্ত শূন্য শুকনো ভাব। এ বাড়িতে ঢোকার সময় যে সারা ছিল পরিপাটি গোছানো, কাঁধে টোট ব্যাগ, চোখে শান্ত ভদ্রতা, সে আর নেই। ব্যাগটা এখনো কাঁধে চলছে, শুধু মানুষটা ভেঙে গেছে। কোনো দিকে তাকালো না সে, আর না তো কোনো শব্দ করলো। ব্যাস, নিজের মতো বেরিয়ে যায় শুধু। এতদিন সে ছুটেছে এক মরীচিকার পেছনে। যদি এই বোটটা একটু আগেই আসতো, তাহলে আজ বুকের ভিতর অদৃশ্য এই ছুরিকাঘাত এত বাজেভাবে আঘাত হানতো না। শ্রেয়সী লোকটার কাণ্ডে অবাক হচ্ছে। নামতে চাইলেও দেয় না, আবার ঠিকমতো যা চাইছে তা বেরও করতে পারছে না। হয়েছে আপনার? এতক্ষণ লাগে? আমি ব্যথা পাচ্ছি। আশ্চর্য! আর একসাথে এতগুলো জিনিস কে পকেটে রাখে? ওমরান তাকে এক নজর দেখে আবার পকেট হাতড়াতে হাতড়াতে বলে, হাতে ফাইল ছিল অনেকগুলো। নূপুর দেখতে দেখতে বক্সটা পড়ে যায়, আর নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। বের করতে পারল। শ্রেয়সীর সামনে ধরে বলে, সিও, ঐশীর জন্য একজোড়া বানাতে দিয়ে ভাবলাম তোমার জন্য নেই। আবার ভাবলাম মা কি দোষ করলো, তাই 3 জনের জন্যই নিয়ে এলাম। পছন্দ হয়েছে? 3 জোড়া রূপার নূপুর, একটা পাতলা চেন দিয়ে তৈরি, একেবারেই মিনিমাল দেখতে। চেনের মধ্যে একটা লুপ আছে, যেটা থেকে ছোট ঝুলন্ত ড্রপ নিচের দিকে লটকছে। শ্রেয়সী বুঝলো এটা মামনির জন্য, আর একটা ছোট সাইজের উশির জন্যে। সিলভার রঙের চিকন চেন স্টাইলের নূপুর, এটা খুব ভারী না, হালকা আর আরামদায়ক মনে হচ্ছে। নূপুরের সাথে ছোট ছোট গোল বেল ঝুলছে, যেগুলো নড়াচড়া করলে টুনটুন শব্দ করে। ডিজাইনটা একদম মিনিমাল কিন্তু কিউট, বাড়তি কারুকাজ নেই। উশির কমল পায়ের ত্বকের সাথে দারুণ মানাবে। আর অপরটি 2টি পাতলা চেন দিয়ে তৈরি। এক চেনে ছোট ছোট গোল চকচকে রূপার বোলস আছে, অন্য চেনটি গ্লোসির ফিনিশ সহ। অল্প ডিজাইন, পায়ে দিলে গোড়ালির উপরে হালকা ঝুলে থাকবে। চেনের লম্বা অংশটি হালকা ফাঁক রেখে ধরবে। শ্রেয়সীর দেখেই ওটা পছন্দ হলো। সে উৎফুল্ল নয়নে দেখে একটা হাতে নেই মেয়েকে, তার জন্য আনাজোড়া নড়ে শব্দ করে দেখায় পিছন ফিরে। উসি, মাম্মাম, দেখো তো টুংটুং কি বাজে এখানে? উসি খেলনা রেখে মনোযোগী চোখ তুলে তাকায়। শ্রেয়সী তাকে উদ্দেশ্য করে সুন্দর মতো দেখাবে, তার আগে গেট দিয়ে সারাকে বেরিয়ে যেতে দেখলো ওখান থেকে। আরে সারানা, ওটা কোথায় যাচ্ছে মেয়েটা? মাথা উঠিয়ে এক নজর তাকে সুবিধা করতে পারল না। ওমরানের কোল থেকে নেমে যেতে চাইলো, কিন্তু সে আটকে নেয়। চলে গেছে ও, আর আসবে না কোনোদিন। ওকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। মানে হঠাৎ চলে গেল কেন? আমি তো ভাবলাম আরও কিছুদিন থেকে যাবে, আজই চলে গেল। অবাকতা তার কণ্ঠে। সারা এত তাড়াতাড়ি চলে যাবে ভাবেনি সে। হ্যাঁ, চলে গেছে। আর কোনোদিনও এবারের মুখও হবে বলে মনে হয় না। ভালোই হয়েছে, তুমি উঠে পাশে বসো তো। নূপুর দুটো কেমন লাগছে দেখি পায়ে। বলে তাকে পাশে বসিয়ে দিল নামিয়ে। শ্রেয়সী তখনও বিস্মিত। সারা আর এ বাড়িতে আসবে না, এটা কিভাবে বলছে লোকটা? কি বলছেন? ও আসবে না আপনাকে কে জানালো? আর হঠাৎ কি হলো ওর বুঝতেই তো পারছি না। কেমন দৌড়ে গেল মনে হয়েছে দেখে। ওর কথা বাদ দাও না তুমি, এত কিসের চিন্তা ওকে নিয়ে? বিরক্তি ওমরানের কণ্ঠে। শ্রেয়সীর এক পা কোলে নিয়ে নূপুর পরিয়ে দিচ্ছে, সে ওটা টেনে নেয়। রাখুন তো নূপুর, আমাকে কি হয়েছে সবটা বলুন। আপনাকে দেখে অসুস্থ ভেবেছিলাম তখন, এখন তো মনে হচ্ছে ঠিক আছেন। আমি যখন বাইরে ছিলাম তখন ওই মেয়েও ভেতরে ছিল আপনার সাথে, তাই না? ও কিছু করেছে, মিথ্যে বলবেন না কিন্তু। ওমরান উত্তর দেওয়ার আগে নিজে অধৈর্য হয়ে আবার বলে,
আমি এই জন্যই আপনাকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে চাইনি। গেটের বাইরে বের হয়ে আমার চুপি চুপি ভেতরে এসেছেন আমার চোখে ফাঁকি দিয়ে। আর আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে খুঁজে নিতে পারেননি আপনি। অবুঝ এক অভিযোগ তার কণ্ঠে। কত সময় ধরে ছিলেন বাড়িতে ওর সাথে একা? এই উশির বাবা আপনাকেও কিছু বলেছে, কথা বলতে চেয়েছে আপনার সাথে। আপনি বলেছেন ওর সাথে কথা? আর কি কি হয়েছে? আপনি অমন করছিলেন কেন? ও হঠাৎ চলে গেল কেন? সব বলুন আমাকে, সবটা। উমরানের শার্ট আঁকড়ে অধৈর্য হয়ে জানতে চাইল শ্রেয়সী। উমরান এক নজর তাকিয়ে হাত থেকে একটা নূপুর হামাগুড়ি দিয়ে কাছে চলে আসা মেয়ের হাতে তুলে দেয়। সে একটা নতুন শব্দ শিখেছে। কিছু দেখলেই খুব সুন্দরভাবে বিস্মিত কণ্ঠে ওয়াও বলে ওঠে। বলে হাসি মুখে তুলতুলে হাতের মুঠোই নিয়ে নিল। ওমরান হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। উর্শি পাপার কাছ থেকে নূপুর জোড়া নিয়ে আবার বাবা শব্দ তুলে খেলনার কাছে চলে গেল। ওটা নিয়ে হেসে খেলে শব্দ করতে থাকে। মেয়ে চলে যেতেই শ্রেয়সীর দিকে নজর ফেলে চাইল মনোযোগ দিয়ে। সূর্যের কমলা আলো উকি দিচ্ছে শ্রেয়সীর পিছনে। ওমরানের চোখ সেই আলোর বিপরীতে কিছুটা কুঁচকে আছে। তেমন কিছু হয়নি, বাড়িতে শুধু উপস্থিত ছিল বলে তোমায় ফোন দিচ্ছিলাম, কয়েকবার ডেকেছিও, সাড়া দাওনি, তাই রেগে গেছিলাম। শ্রেয়সীর চোখে তখনও সন্দেহ। তাহলে ও চলে গেল কেন ওভাবে? আর সামনে কখনো আসবে না, এটা কি করে বলছেন? বলছি কারণ একটু আগেই আমাদের ইন্টিমেট হতে দেখে ক্যারেক্টার লুজ মেয়েটা কষ্ট পেয়েছে। নাক ছিটকে নির্বিকারে বলে সে। কি? কিসের এন্ট্রি? সংকোচে থেমে বলে। মানে কি দেখছে ও? একটু আগে আমার কোলে বসেছিলে না, পকেটে নুপুর ছিল বলে ব্যথায় শব্দ করেছিলে। শ্রেয়সীর পায়ে অন্য নুপুরটা পরিয়ে হুক লাগাতে লাগাতে বলে। বেয়াদব মেয়েটা আমার পেছনে জানালার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে। সে থামল। হুক লাগিয়ে মনোযোগ দিয়ে তাকে শুনতে থাকা শ্রেয়সীর দিকে তাকায়। আগ্রহী চোখ দুটোতে নজর ফেলেই ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টানে। তার কানের কাছে মুখ নিয়ে পুরুষালী কণ্ঠে ফিসফিস করে বলে। ভেবেছে আমরা সহবাস করছি এখানে, ওই যে আমার কোলে ওভাবে বসেছিলে, পকেটে নুপুর থাকায় নড়ে চড়ে ওইসব বের করাতে তুমিও নড়ে উঠছিলে, ব্যথা পাচ্ছিলে। ওইসব পেছন থেকে দেখে নষ্ট মনের মেয়েটা ভেবেছে উই ওয়ার হ্যাভিংস সে ওপেনলি, তাই সরাসরি এসব দেখে কষ্ট পেয়ে জেগেছে। হতবম্ব শ্রেয়সী চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে এসব শুনি। গায়ে কাটা দিচ্ছি উমরানের গলার পিছনে রাখা হাতটা অজান্তে ওখানে দেবে দেয়। হাই তবা, কি বিচ্ছিরি কাণ্ড! আপনি সারা আমাদের দেখছে, জানলেন কি করে? আর আমায় বলতে পারতেন তো। এত এম্বারেসিং একটা ঘটনা, ছিছি। এম্বারেসিং আমাদের জন্য না, ওর জন্য হবে। আর তোমার জানালা তো তুমি সংযত হয়ে যেতে। ঠোঁটে ইঙ্গিতপূর্ণ হাসি উমরানের। গভীর ওই চোখ দুটোর দিকে তাকাতেই কিছু বুঝে শ্রেয়সীর গালে লাল লালমের লাজুক প্রলেপ পড়ল। লোকটা ওই সময় সারা তাদের দেখছে বুঝে ইচ্ছে করে আরও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। আরও নড়ে চড়ে ওঠে তার উড়ুতে। হঠাৎ চেপে ধরে ব্যথা দিয়েছিল, নামতে চাইলে নামতে দিচ্ছিল না কোমর চেপে। সব এ কারণেই এই রহস্যময় গভীর চোখ দুটোই তার সাক্ষী। সে লাজে ঠিকঠাক উমরানের দিকে তাকাতেও পারল না, নজর লুকিয়ে জানতে চায়। ও যে এখানে দাঁড়িয়ে ছিল তা জানলেন কিভাবে? বললেন না তো। শ্রেয়সীর পায়ের নুপুর দেখতে দেখতে হঠাৎ এক পা হাতে নিয়ে কিছুটা তুলে উমরান নিজেও অল্প ঝুঁকে একটা চুমু দিল সেতায়। পরপর বলে। তোমার বড় সামরিক বাহিনীর সদস্য শ্রেয়সী নেওয়াজ, চোখের প্রতিবিম্বেও শত্রুপক্ষের অবস্থান বোঝার ক্ষমতা তার আছে। শ্রেয়সী সহজ হয়,
তার পাশে বসে হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলো সুন্দর এক অনুভূতিতে। এই সুন্দর বিকেল, চোখে কমলা রঙা রোদের ঝিলিক, সে আর তার ব্যক্তিগত পুরুষটি পাশাপাশি। সামনে তার দুটো বাচ্চা, উর্ষি, পুই, খেলছে বাচ্চা দুটো। আর বসন্তের আগ সময়ের সেই অল্প শীতল হাওয়া, যার আলো আর গন্ধে বসন্তের আবার শুরু হয়ে গেছে। সে কাঁধে মাথা রেখে বাগানের দিকে চোখ রেখে বলে, দেখুন, হাওয়ার সুরেরা বলছে বসন্ত আসছে। হুম, হাওয়ার সুরেরা বলছে তুমি এসেছো। শ্রেয়সী অল্প করে মাথা তুলে শান্ত কণ্ঠের পুরুষটার দিকে তাকালো। মেয়ে তার পাপার কোলে চলে এসেছে। ওমরান ঐশীর পায়েও পরিয়ে দিল নূপুর জোড়া। সে ভীষণ খুশি, নড়লেই পায়ে ঝনঝন শব্দ হচ্ছে যে। খিলখিল করে হাসছে পা নাড়াতে নাড়াতে। ওমরান সেই তুলে এক পা তুলে মোলায়েম পাতায় গভীর চুমু খেলেও একটাতে দিয়েছে, তাই পাপার রাজকন্যা অপর পাটাও তুলে দিয়েছে। ওখানেও চুমু লাগবে তার। হেসে উঠল দুজনেই। ওমরান সেই পায়ের পাতাতেও চুমু এঁকে নাকে নাক ঘেঁষে দিল। দিয়েছি আমার প্রিন্সেসের পায়ে চুমো। সে ইজ একটা চুমো। তুমি দাও আম্মা পাপার গালে। বলতে দেরি, কিন্তু উর্ষির পাপার গালে চুমু দিতে দেরি নেই। বেশ টেনে শব্দ করে দিল সে। শ্রেয়সী দুজনকে দেখতে দেখতে হঠাৎ চোখ মুখ কুঁচকে ক্ষীণ কণ্ঠে বলে, আমার বর, আমার মেয়ে, সব আমার, তাও অন্যরা নজর দেয় কেন? কাঁধে মাথা রেখে আনমনা কণ্ঠ তার। ওমরান মেয়ের হাত স্ত্রীর গালে লাগিয়ে নজর ফিরিয়ে তাকায়। নজর টিকা লাগিয়ে দিও, আর নজর দেবে না। এবার থেকে তাই দেব। আমার দুইবার বিয়ে করা বর, তাও ভাগ বসাতে চাই। নিজেই বলছে সে। তার নামে সিল করা ব্যক্তিগত পুরুষ, তাও কেন এমন করবে? দুবার বিয়ের কথা ভাবতে আকস্মাৎ তাকে বিচলিত দেখালো। মেজর, ওই যে রিসোর্টে বিয়ে হয়েছিল, আমি তো তখন মৌরি ছিলাম। দ্বিতীয়বার কি মৌরির সাথে বিয়ে হলো আপনার? ওমরানকে অল্প ভ্রু কুঁচকাতে দেখা যায়। বিচলিত মৌরির সাথে বিয়ে হবে কেন? তোমাকেই বিয়ে করেছি আমি। কিন্তু আমি যে তখন মৌরি ছিলাম, কাজী সাহেবকে মৌরি সওদাগরের নামে বিয়ে পড়ায়নি। কণ্ঠ তার। ওমরান তাকে ঘাবড়াতে মানা করে। রিল্যাক্স, যা ভয় পাচ্ছ তেমন কিছুই হয়নি। কাজী সাহেব শ্রেয়সী নেওয়াজ বিয়ে পড়িয়েছে, আর তুমি রেজিস্ট্রি পেপারে সাইন করনি, থাম্বো প্রিন্ট দিয়েছিলে, মনে করে দেখো। শ্রেয়সীর একটু ভাবতেই মনে পড়ল, আসলে সে কোনো সাইন করেনি, আঙ্গুলের ছাপ দিয়েছিল সই করা জায়গায়। যাক, ভালোই হলো। তার চিন্তা কমলো। মৌরির সাথে বিয়ে হয়নি, তার সাথে হয়েছে তার স্বামীর বিয়ে। ও আচ্ছা, মৌরির সাথে হয়নি, তার মানে আমি আপনার একমাত্র বউ। নিশ্চিন্ত কণ্ঠ তার। থেমে ফের বলে, আপনি জানেন, আমি এবার বাড়িতে মৌরির ছবি দেখেছি। মেয়েটা খুব সুন্দর। তাই? কিভাবে দেখলে? আপুর ফোনে ওদের অনেক ছবি, সব দেখেছি বসে বসে। ইস, খুব সুন্দর, মায়াবী দেখতে মেয়েটা। কিভাবে পারলো এমন অসময়ে সবাইকে ছেড়ে চলে যেতে? আফসোসে ভরা উদাস কণ্ঠ তার। উর্ষি তখন মায়ের কাছে এসে তার পায়ের নুপুর জোড়া দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে, আর মুখে অভ্যাসবশত ওয়াও ওয়াও শব্দ করছে। ওমরান শ্রেয়সীর মাথাটা নিজের কোলে নিয়ে শুয়ে দেয় সন্তর্পণে। চুলে ভাঁজে হাত গলিয়ে বলে, মানুষের আয়ুষ্কাল আগে থেকেই নির্ধারিত। এভাবে ওভাবে ওর চলে যাওয়াই ছিল। এখন এটা নিয়ে মন খারাপ করে থাকলে তোমার আমি মার দেব। আয়ুকাল নির্ধারিত জানি তো, কিন্তু ও যে নিজে নিজে চলে গেল। আমার না ওর সেই প্রেমিককে দেখার খুব ইচ্ছে। আর ছেলেটার জন্য মৌরি এভাবে সবাইকে ছেড়ে চলে গেল। সে এখন না জানি কোন মেয়ের সাথে আবার মন বেঁধেছে। আমার তো এই কথা ভাবলেই
মৌরির জন্য খুব কষ্ট লাগে। ওর সাথে যদি কোনোভাবে আমার আগে থেকে পরিচয় থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার তো মাঝে মাঝে মনে হয় মৌরি বুঝি ওর পরিচয়ে আমি ওর জায়গা নিয়েছি সবখানে। এটা দেখে মন খারাপ করে আমার ওপর। আবার এলোমেলো চিন্তা তোমার। বিরক্তি নিয়ে কথাটা বলতে বলতে উমরান ফোন বের করে তাতে কিছু একটা এনে শ্রেয়সীর সম্মুখে ধরে। শ্রেয়সী ওতে নজর ফেলল কোনো একটা ভিডিও, কিন্তু ভিডিওতে দৃশ্যমান মানবটিকে দেখে সে কোনো কথাবার্তা ছাড়া নাক ছিটকে ওঠে। ছে, আপনি এই ছেলেটার ভিডিও দেখেন? ছেলেটা একটা নাস্তিক, কোনো ধর্ম মানে না। কি বলে মানব ধর্ম আর প্রেম ধর্ম সবার ঊর্ধ্বে, এমনকি সৃষ্টিকর্তাও পুরোই নাস্তিক। তুমি জানো এর নাস্তিক পরিণত হওয়ার কারণ? জানি না, একবার একটা ইন্টারভিউতে বলেছিল প্রেমে ছ্যাঁকা খেয়েছে, ওর প্রেমিকা নাকি বিধর্মী ছিল। পরে এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ায় সুসাইড করেছে মেয়েটা। সেই থেকে মানসিক সমস্যা দেখা যায় এই ছেলের মধ্যে। সাইকোটাইপ হয়ে গিয়েছিল নাকি, মেন্টাল হসপিটালে ছিল অনেক দিন। পরে ভালো হলে তখন থেকেই নাস্তিক হয়ে যায়। অনেক কিছুই তো জানো দেখছি। ওর নাম হচ্ছে তুষার কায়ান। শ্রেয়সী ভিডিওটা আনমনে দেখতে দেখতে হঠাৎ কি বুঝে থমকে যায়। চোখে বিস্ময় নিয়ে ওমরানের দিকে তাকায়। ওমরান চোখে সম্মতি জানালে সে নিশ্চিত হয় এই ছেলেটাই তার মানে মৌরির সেই প্রেমিক। কি আশ্চর্য, সে জানতই না। এই ছেলের ঘটনাও জানে, মৌরির ঘটনাও, অথচ কখনোই এরাই একে অপরের প্রেমিক প্রেমিকা হতে পারে এ কথা মাথায় আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক তরুণ আর জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন তুষার কায়ান। চেনে না এমন মানুষ কম। পেঠানো শরীরে চোখ ধাঁধানো এক পুরুষ, বিশেষ করে বিদেশি গড়ন হওয়ায় 10 জনের মধ্যে থাকলেও আলাদা করা যায়। প্রথম প্রথম জনপ্রিয়তা পাওয়ার সময়ে তরুণী মেয়েদের হার্টথ্রব ছিল। ফিট জুড়ে এই বিদেশি দেখতে দেশি ছেলের চর্চা। কিন্তু দুদিন যেতেই জানা গেল এই ছেলে নাস্তিক। তাও আবার সে বিধর্মী হওয়ায় প্রেমিকা নাকি সুসাইড করেছিল। এর কারণেই এখন সে ধর্মবিমুখ, কোনো সৃষ্টিকর্তার আরাধনা সে মানে না। তারপর কিছুদিন এই চর্চাই চলল। একদল এটাকে জাস্টিফাই করে তার দিকটার সঠিকতা প্রমাণের চেষ্টা করেছে। আবার কেউ কেউ সরাসরি তিরস্কার আর বুলি করেছে। অনেকদিন ছিল এই পক্ষে বিপক্ষে নানান চর্চা, কিন্তু তুষার এই নিয়ে একবার একটাই ইন্টারভিউতেই মুখ খুলেছিল শুধু। এরপর এসব চর্চায় আগে পরে আর কোনো কথা সে বলেনি। নিজের মতো দেশ বিদেশের সমসাময়িক নানান ঘটনা কিংবা নতুন পুরনো নানান বিষয় বিশ্লেষণ করে সেসবের নেপথ্য, ইতিবাচক নেতিবাচক দিক সহ নানান কিছু তুলে ধরে ভিডিওতে। আর তা দেশের মানুষ অবধি সীমাবদ্ধ না, তার জনপ্রিয়তার পরিধি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। তুষার দেশে থাকে না, সুইজারল্যান্ডের মাটিতে আছে সুস্থ হওয়ার পর থেকে। বিস্মিত শ্রেয়সী অনেকক্ষণ কোনো কথা বলল না। মাথার ভিতর নিজেই নানান চিন্তা করছিল। মাথাটা তার স্বামীর কোলে আর বুকের উপর উর্শি, এক হাত আর মনে মেয়ের পিঠে বিচরণ করছে। সে ওভাবেই বলে, ছেলেটা তার মানে মৌরিকে আসলেই ভালোবাসে তো? এখনো সন্দেহ? উহুম, কিন্তু ও কি আসলেই মৌরি যে মুসলিমের কথা জানতো না? জানতো। আর মনে প্রশ্নটা করলেও উমরানের তৎক্ষণাৎ জবাবে সে ফের চমকিত নয়নে তাকায়। জানতো মানে? মানে তুষার জানতো মৌরির বিষয়ে জেনে শুনেই ওকে ভালোবেসেছে আর মৌরির কাছে লুকিয়ে গেছে। সে জানলে তুষারের সাথে সম্পর্কে জড়াতো না, তাই মৌরি ওকে একবার ভালোবেসে ফেললে নিজেই একসময় ওর মায়াতে আটকে পড়বে আর ছেড়ে যেতে পারবে না। এই ভাবনাতে ওকে না জানিয়ে আগে ভালোবাসায় জড়িয়ে নিয়েছি। ও প্রথম প্রথম ভেবেছিল দুজন দুই ধর্ম থেকেই বিয়ে করা যাবে, কিন্তু আস্তে আস্তে এটা সম্ভব না জেনে নিজে ধর্মান্তর হওয়ার সিদ্ধান্তে আসে।
পরিবারের সাথে এই নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল ওর। এসবের মাঝেই মৌরি এই সত্য জেনে গেছে। তুষারের কাছে সে কোনো ধর্মে জানতে চাইলে তুষার সরাসরি মিথ্যা বলতে পারেনি, স্বীকার করে নেয় যে ও খ্রিস্টান। থেমে দীর্ঘশ্বাস টেনে ফের বলে, এইসব নিয়ে এমনিতেও পরিবারের নানান ঝামেলায় ছিল। মৌরির সাথেও কোনো কারণে সাময়িক দূরত্ব তৈরি হয়। শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত ছিল তুষার, তাই ও এসব আগে থেকে জেনেও মৌরিকে ইচ্ছাকৃত জানায়নি। বুঝে ভুল বুঝতে পারে তাদের নিজেদের মধ্যে নতুন কোনো ঝামেলা হতে পারে। এই ভাবনায় ও জানতে চাইলে তখন এইসব না জানার ভান করে, কিন্তু মৌরি সইতে না পেরে এমন কোনো পদক্ষেপ নিয়ে নেবে ভাবতে পারেনি। তাছাড়া মৌরির প্রেগন্যান্সির ব্যাপারেও ও মারা যাওয়ার পরেই জানতে পেরেছে তুষার। সব মিলিয়ে এত কিছু মেনে নিতে না পেরে মানসিক সমস্যা দেখা যায়। মৌরি আর ওর অনাগত সন্তানের জন্য পাগলামি করতে থাকে দিনের পর দিন। একসময় চিকিৎসা করিয়ে সুস্থ হয়, কিন্তু এরপর নিজের জীবনের নিয়ম নিজেই বেছে নিল। এখনও ওভাবেই আছে, কোনো মেয়েকে ভালোবাসেনি আর অহেতুক চিন্তা করছিলে। থামলো উমরান। হাত তার শ্রেয়সীর চুলের ভাঁজে, আর মেয়ে তার নিজের মাথার ক্লিপ খুলে মেয়ে পাপার মাথায় আটকে দেওয়ার প্রচেষ্টায়। শ্রেয়সী অনুদ্দেশ্যে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে শুনতে আর মনে এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। ঢোক গিলে বলে, আপনি এসব কিভাবে জানলেন? তোমার খবর নিতে গিয়ে মৌরির সম্পর্কে জেনেছিলাম, তখন তুষারের বিষয়টাও জানতে পারি। ওর মুখেই শুনেছি এসব। শ্রেয়সী ফের ঢোক গিলে নাক টেনে স্বামীর দিকে তাকায়। স্বয়ং তুষারের সাথেই কথা বলে এসব জেনেছে তার মানে। সে আর কোনো প্রশ্ন করল না। এদের কথাগুলো ভাবলে কেন জানি বিষাদ বিষাদ লাগে। প্রেম সবার জীবনে আসে না। মৌরিদের জন্য যেটা এসেছে ওটা নিষিদ্ধ ছিল। সে নিষিদ্ধ প্রেম গ্রহণ করায় তার শাস্তি পেয়েছে। কিন্তু তাও শ্রেয়সীর খালি মনে হয় মৌরির সাথে এমনটা না হলেও পারতো। মেয়েটার জীবন আর একটু সহজ হলেও পারতো। অর্ণব ভাইয়া, হ্যাঁ বল, শুনছি আমি। তোমার জন্য তোরনার বর লিখে খোদাই করা একটা আংটি বানিয়েছি, কিন্তু এটা কিভাবে তোমার কাছে পৌঁছাবে? তুমি তো আসবে একেবারে ঈদের ছুটিতে, ততদিন আমার চিহ্ন ছাড়া থাকতে। বলতে বলতে উজ্জ্বল কিশোরী মুখটা তমসায় ছেয়ে গেল। এটা বলার জন্য ফোন করেছিস? আমি এখন ল্যাবে আছি, ল্যাব শেষ করে ফোন দিছি, কেমন? অর্ণব বলল নিচু গলায়, গলার স্বরটা ইচ্ছে করেই চেপে রাখা, কারণ চারপাশে নিস্তব্ধতা আর এক ধরনের নিয়ন্ত্রিত ব্যস্ততা। সে তখন অ্যানাটমি ল্যাবে। সাদা অ্যাপ্রন পরা কয়েকজন স্টুডেন্ট স্টিলের টেবিল ঘিরে দাঁড়িয়ে। ফরমালিনে তীব্র গন্ধ বাতাসে ভাসছে। চোখে নাকি হালকা জ্বালা ধরানো সেই পরিচিত গন্ধ। দেয়ালের ঘড়ির কাঁটা ধীরে টিকটিক করছে। মাঝে মাঝে স্যার এর মনোযোগী কণ্ঠের নির্দেশনা ভেসে আসছে। সে সবার পিছনে খুব সাবধানে নিম্ন স্বরে কথা বলছে, বাড়িতে রেখে আসা কিশোরী বইয়ের সাথে। শোন, আমি ওটা কুরিয়ার করে পাঠাবো, শিখিয়ে দেবো তোকে। এত চিন্তা করতে হবে না। এখন ডাক, ল্যাব শেষে আমি ফোন দেব। কিন্তু আমি যে চুরি করে আমার ফোন নিয়ে এসেছি, তুমি ফোন দিলে তো সবাই কথা বলবে আমি ছাড়া। তৃণার অনিশ্চিত কণ্ঠের বিপরীতে অর্ণব এক নজর সামনে নির্দেশনারত স্যারের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলে, কেন? আগে যেভাবে অন্যদের থেকে ফোন খেয়ে নিতি, ওভাবে নিবি আর কি। ধর, আমার লজ্জা লাগবে না এখন? লাজুক কণ্ঠ তার। অর্ণব না চাইতেও ঠোঁট চেপে অল্প হেসে ওঠে। পাশের এক বন্ধু হঠাৎ লুকিয়ে ফোন বের করে তার ছবি তুলে নিল। অর্ণব ল্যাবে দাঁড়িয়ে চুপি চুপি বইয়ের সাথে কথা বলছে। চোরের প্রমাণ রাখা লাগবে না একটা। সে চোখ রাঙিয়ে ফোন নামিয়ে নিতে ইশারা করে। বন্ধুরা পাত্তা দিল কিনা সন্দেহ। চোখ সরিয়ে কারো পেছনে ঠিক করে আড়াল হয়ে তৃণার উদ্দেশ্যে নিম্ন কণ্ঠে বলে, সেদিনে লজ্জা ভাঙিয়ে এলাম, এখনো এত লজ্জা লাগবে না? এখন তো আমার বর তুমি। অর্ণব না চাইতেও ফের ঠোঁট চেপে হাসলো। ভ্রু উঁচিয়ে নির্দেশনারত স্যারের দিকে সতর্ক দৃষ্টি রেখে বলে,
বর্ষার অন্য কারোর সামনে লজ্জা পাওয়ার মানে বুঝেছিস? আমার বইয়ের লাজুক চেহারা শুধু আমি দেখব। ওপাশে তৃণার গালে যে আবারও রক্তিম আভা এসেছে তা সে বুঝলো। চোখে হাসে সে। এখন রাখছি, আমি কল দিলে মিলয়কে দিয়ে তোর কাছে পাঠাবো ফোন। আচ্ছা এখন রাখো তাহলে। লাজ লুকিয়ে বলল সে। শোন, সে কান হতে ফোন নামাতে গিয়ে আবার অর্ণবের কণ্ঠ পেয়ে থামলো। হ্যাঁ বলো। অর্ণবের বউ পড়াশোনা ঠিক মতো করছে? সেই ফিসফিস কণ্ঠের বিপরীতে কিছু পলক থেমে তৃণার মিনমিনিয়ে জবাব দিল। করছে। খাবার দাবার ঠিক মতো খাচ্ছে? খাচ্ছে। বড়দের সব কথা শুনছে? হুম। অর্ণবের বউকে বলবি অর্ণব তাকে ভালোবাসে। কানে কথাটা বেজে সেকেন্ড কয়েক গড়ালো। ওপাশে অর্ণব এখনো আছে। তৃণার শ্বাস প্রশ্বাসের গতি মনোযোগ দিয়ে শুনি তার বুকের কম্পন বোঝার চেষ্টায় সে। তৃণা সময় পর গাঢ় শ্বাস টেনে এদিক ওদিক তাকিয়ে দৈবাত বলে ওঠে। বলবো না, তুমি গিয়ে জানাও তাকে। আমায় তোনার বর বলেছিল যেন কারো প্রেম ভালোবাসা বিষয়ক আলোচনায় আগ্রহ না দেখায় কখনো। তাই তুমি গিয়ে নিজেই জানাও। টুট করে ফোন কেটে দিল সে। গড় গড় করে কথাগুলো বলে। ফোন কেটে ওটা বুকে নিয়ে গভীর শ্বাস টানে। ঠোঁট চেপে হাসলো সামলে। রক্তিম গালটা সদ্যপ্রেমী পড়া কিশোরী মনের রঙিন তাজা আবেগের প্রতিচ্ছবি। অর্ণবের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে যে কত বেগ পোয়াতে হয় তৃণাকে তা তার বর অর্ণব কি কখনো জানতে পারবে? তৃণার যখন অর্ণব ভাইয়ার তাকে গালে চুমু দেওয়ার সেই দৃশ্যটা মনে পড়ে, তাকে কানে ফিসফিস করে প্রথমবার ভালোবাসি বলার দৃশ্যটা মনে পড়ে, সে নির্জীব হয়ে শুয়ে থাকার সময় তার উপর ঝুঁকে নিক্ষেপ করা সেই মাথাল দৃষ্টির কথা মনে পড়ে। গাটা যেন শিরশিরিয়ে ওঠে। এখনো বুকটা লুপডুপ শব্দ করে লাফিয়ে ওঠে। রাতে ঘুমাতে গিয়ে অর্ণব ভাইয়ার কথা মনে আসলে যখন সারা রাত পেটে প্রজাপতিরা গুড়গুড় করে বিছানায় এদিক ওদিক করে কাটাতে হয়, তখন তার ভাবনার ওই মানুষটা অর্ণব ভাইয়া। তার অর্ণব ভাইয়া এ কথাটা ভেবে নিজেকে কোথাও লুকিয়ে ফেলতে মন চায়। অর্ণব ফোন কেটে ল্যাবে মনোযোগ দিল, বন্ধুদের ইশারা ইঙ্গিতে করা হাসি ঠাট্টা অপেক্ষা করে। তৃণা বহু কষ্টে স্বাভাবিকভাবে তার সাথে কথা বলে, এ কথা তার চেয়ে ভালো করে আর কেউ জানে না। তাই একটু ছাড় দিতে ঘুরিয়ে ফিরিয়ে ভালোবাসার কথা জানান দিচ্ছিল। কিন্তু যত লাজুকই হয়ে যাক, বউ তার দিন শেষে ইসরে পাকায় ভেবেই স্যারের নির্দেশনা শুনতে শুনতে হেসে ফেলল সে। তৃণা মায়ের ফোনটা চুপিসারে গিয়ে সোফায় রেখে আসলো। তবে রান্নাঘর থেকে তার মা দেখে নিয়েছে। নজর লুকিয়ে দৌড়ে চলে আসে সে। তার মা ভ্রু চেয়ে কোনা চোখে মেয়ের কাণ্ড দেখে। পরক্ষণে আপন মনেই হালকা হেসে কাজে মন দিল। পাশের বড় যাও আছে। অর্ণবের মায়ের মলিন চেহারায় না চাইতেও হাসি ফুটে কিশোরী মেয়েটার কাণ্ডে। তবে ভালো লাগে মেয়েটা তার পুত্রবধূ। কথাটা ভাবলে তৃণা অন্তত সারা জীবন তাদের কাছেই থাকবে। এর থেকে স্বস্তির আর কি হতে পারে? অর্ণবের সাথে তৃণার আগের মতো তেমন কথা হয় না। তৃণা যে কোনো কারণে হুটহাট সম্পর্ক বদলে যাওয়ায় দ্বিধা সংকোচ এসেছে তাতে, কিন্তু কখন একটু কথা বলতে পারবে সে আগ্রহে মুখিয়ে থাকে তার অবচেতন মন। তবে অর্ণব বাড়িতে ফোন দিলেও তার সাথে কথা বলে খুব মেপে মেপে। কথোপকথন কতটুকু হলে তার তৃষ্ণা কিছুটা নিবারণ হবে, সাথে তৃণা তাকে নিয়ে ভাববে, আবার পড়াশোনায়ও বড় প্রভাব আসবে না। সবটা বুঝে চলতে হয় তার। তাহুরা চৌধুরী আর অলিউল্লাহ চৌধুরী বিয়ে বাড়ি থেকে ফিরে আসার পর সব ঠিকঠাকভাবে চলল। শ্রেয়সীর বুকের দুধ ফিরবে কিনা এখনও তার নিশ্চয়তা নেই, তবে ডাক্তারের পরামর্শ আর তাদের চেষ্টা দুটোই চলছে। তার স্মৃতি সম্পূর্ণ ফেরেনি, কিছু বিষয় এখনও সঠিকভাবে মাথায় আসে না, অনেক কিছু ঘোলাটে তার মস্তিষ্কে। ডাক্তার বলেছে শ্রেয়সীকে তার জন্ম আর বেড়ে ওঠার স্থানে নিয়ে গেলে ওখানে কিছুদিন সময় কাটালে স্মৃতিশক্তি নিখুঁত হয়ে ফেরার সম্ভাবনা আছে। আর অবশ্যই কাছের মানুষগুলো পাশে থাকতে হবে। সামনে রমজান, ওমরানের ছুটিও আর বেশি দিন নেই। ডাক্তারের পরামর্শ মাথায় রেখে শেষ দিনগুলো ঐশী আর
শ্রেয়সী সমেত ওমরানের বান্দরবানে গিয়ে কাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমাইরার পরিবার এবারের ঈদ দেশে কাটিয়ে তবেই ফিরবে। তারা বিয়ে সম্পূর্ণরূপে উপভোগ করছে, সাথে এত বছর পর দেশে আসায় আত্মীয় স্বজনদের সাথে দেখা, সময় কাটানো আর ঘুম বেড়ানো তো আছেই। শ্রেয়সীরা ওমরানের ছুটি শেষ হওয়ার আগের সময়টুকু সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবানেই কাটাচ্ছে। ছুটি শেষ হলে তারা মা মেয়ে ফুলবাড়ি ফিরে যাবে। মায়ের জন্মস্থান ঘুরে বেড়ালো উর্ষি। এতদিন বাবা শহর দেখেছে, এখন দেখছে মায়ের শহর। শ্রেয়সীকে এতদিন পর পেয়ে আশ্রমে ক্যাম্পে যেন উৎসব লেগেছে। বাচ্চাদের জন্য নানান উপহার এনেছে সাথে। তাদের আনন্দের শেষ নেই। আশ্রমের কোনায় কোনায় সেই পুরনো আমেজ। তবে আনন্দ ফুর্তির জন্যে সদস্য বেড়েছে, সাথে শ্রেয়সীকে টপকে এখন প্রধান আকর্ষণে পরিণত হয়েছে ছোট উর্ষি। পুইও যেন নিজের সেই সর্বপ্রথম হওয়া নিরে ফিরে কিছুটা চাঙ্গা হলো। নেওয়াজ কুটিরেই থাকছে তারা। শ্রেয়সী তার পুরনো বান্ধবীদের সাথে দেখা করেছে সময় সুযোগ ঠিক করে। কারো বিয়ে হয়নি এখনো, পড়াশোনা করছে তারা। শ্রেয়সীর স্বামী সন্তান সহ পরিপূর্ণ সংসার দেখে সে কি হাফিক তেজ তাদের জীবন যুদ্ধে পিছিয়ে গেছে নাকি? বিকেলের নরম আলোয় নেওয়াজ কুটিরের বাইরে দাঁড়িয়ে থাকা বিশাল গাছটার ডাল থেকে ঝুলে থাকা দোলনায় মেয়েকে কোলে নিয়ে দুলতে দুলতে সেসব ভাবনাতেই আপন মনে হাসছিল সে। পা দুটো কখনো মাটিতে ছুঁয়ে আবার ছন্দে ছন্দে দোলনায় ভেসে উঠছে। দোলের তালে তার ঘন চুলগুলো হাওয়ার সঙ্গে মিশে উঠছে, কখনো গালে এসে লাগে, কখনো ঘাড় ছুঁয়ে সরে যায়। গায়ে তার সাদার উপর আকাশি রঙা ফ্লোরাল প্রিন্ট, আর বাড্ডোর হাতার কাঁধ উন্মুক্ত গোল জামা, যা তার গলা আর কাঁধের কমলতা ও নারীত্বকে স্পষ্ট ফুটিয়ে তুলেছে। মাথার পিছনে আকাশি রঙা কাপড়ের তৈরি বড় ফুল দিয়ে বানানো একটি ক্লিপ আলতো করে চুলে আটকে দেওয়া। কোলে উর্ষি, তার গায়েও ঠিক একই রঙের পোশাক, মাথার মিলিয়ে দেওয়া হেয়ার ব্যান্ড। দূর থেকে দেখলে মনে হবে কোনো হুড়পড়ি তার রাজকন্যাকে কোলে নিয়ে পরীর রাজ্যের দোলনায় দুলছে। সময়ের ব্যবধানে শ্রেয়সীর বাগানের ফুল গাছগুলো আরও বড় হয়েছে, ফুলে ফুলে ভরে উঠেছে। চারপাশটাও যেন জানান দিচ্ছে এটা এক ফুলকন্যার রাজ্য। এক হাতে দোলনার রশি ধরে, অন্য হাতে মেয়েকে আগলে রেখেছে সে। দোলনায় চড়তে চড়তে উর্ষি আনন্দে চেঁচিয়ে উঠল। সেই শব্দে বিকেলের বাতাসও কেমন হাসছে যেন। শ্রেয়সী তাকে আরও আগলে নেয়, কণ্ঠে মায়ের আদরে গর্ব মিশিয়ে বলে, মাম্মাম, তোমাকে আর তোমার পাপাকে পেয়ে শুনলাম আমি জীবনযুদ্ধে অনেক এগিয়ে গেছি। এখন একজন বিজয়ী যোদ্ধাকে কি উপহার দেওয়া যায়? মাম্মা, বিজয়ী উপহার দাও দেখি মাম্মামকে। উর্ষি কোনো জবাব দেয় না, চোখ মুখ কুচকে দোলনার দোল উপভোগ করতেই ব্যস্ত সে। পুইও আছে, ফুলের বাগানে এদিক ওদিক উড়ছে সে। উর্ষি ছোট ছোট হাতে তালি দিতে দিতে ভাঙ্গা ভাঙ্গা শব্দ করে। শ্রেয়সী হেসে ওঠে। দোলের ছন্দে মেয়ের নিশ্চিদ্র আনন্দের মাঝে আবার প্রশ্ন ছুড়ে দিল, বলো বলো, কি উপহার দেবে মাম্মামকে? মামাকে কি উপহার দেবে উর্ষি? মামার উপহার তো সে নিজেই। পুরুষালী কণ্ঠস্বরটা হাওয়ার সঙ্গে মিশে কানে আসতেই শ্রেয়সী দোলনার ছন্দে ছন্দে হাসি মুখে পিছন ফিরে তাকালো। চোখে পড়ে পরিচিত সেই মুখ, তাদের নিরাপত্তা আর ভালোবাসার নির্ভর ঠিকানা। তাকানোর মুহূর্তেই ওমরান তার কানের ফাঁকে আলতো করে গুজে দিল একটা জারবেরা ফুল। পাপাকে দেখে উর্ষির আনন্দ যেন বাঁধ ভাঙে। ছোট্ট শরীরটা দোলনার সঙ্গে আরও উচ্ছ্বসিত হয়ে উঠল। সে মায়ের দিকে তাকিয়ে স্বভাব সিদ্ধ ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলে, সে দোল দিতে বলছে। ইদানিং কিছু কিছু বলা শিখেছে বেশ। পিছন থেকে দোলনার রশিদে হালকা চাপ দিতে দিতে ওমরান বলে, হ্যাঁ তো জোরে না মাম্মা, ঠান্ডা লেগে যাবে তোমার। দোলনার গতি একটু কমে আসে, তবু শ্রেয়সীর চোখে মুখে সেই ভাসমান সুখ। সে মৃদু গলায় বলে, মেজর খুবই ভালো লাগছিল, যেন আমরা হাওয়ার উপর ভাসছি। আরো দিন না? ওমরান নরম স্বরে জবাব দেয়, এতটুকুই এনাফ শ্রেয়সী, ভালোই লাগবে দেখো। না না, আরো দিন।
আপনার হাওয়ায় উঠতে ভালো লাগে না, আমার তো খুবই ভালো লাগছে। আমরা চড়বো, হাওয়ায় ভাসবো আরও দিন। শিশু সুলভ আবদার আর মুগ্ধতা একসাথে মিশানো তার কণ্ঠে। ওমরান সংযত হাতেই দোলনার গতি একটু বাড়ালো। দোল খেয়ে সামনে পাক খেয়ে আবার ফিরে আসলো তারা। গলায় এক গভীরতা আর কণ্ঠে প্রেম মেখে ওমরান তার কথার বিপরীতে বলে, কে বলেছে হাওয়াদের আমার ভালো লাগে না? আমার কাছে ধরিত্রী প্রতিটি বাতাস, প্রতিটি হাওয়া শ্রেয়সী শ্রেয়সী লাগে, যেন সে এসে আমায় ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিবার। শ্রেয়সীর ঠোঁট ফাঁক করে মেয়েলি হাসি ঝরে পড়ে। সেই হাসিতে যেন মুক্তোর ঝিলিক। গাছের পাতায় দোলনার কাঠি আর বিকেলির আলোয় চারপাশটাও কেমন করে উঠে সেই সুরেলা হাসিতে। মাকে হাসতে দেখে উশিও মাথা উঁচু করে খিলখিলিয়ে ওঠে। এক হাতে সে শক্ত করে দোলনার রশি আঁকড়ে ধরেছে, অন্য হাতে মায়ের জামা খামচে ধরেছে। পুই অদূরে বাগানে এদিক ওদিক উড়ছে, কণ্ঠে নিজস্ব সুর তুলে। স্বামীর কথার উত্তরে দুলতে থাকা শ্রেয়সী হাসি জারি রেখে মেয়েকে আরও আগলে নেয়। গলায় আবদারের মিশিয়ে আওয়াজ তুলে বলে, তাহলে দিন, আরও দোল দিন মেজর। আমি হাওয়ায় ভাসবো, হাওয়ায় সুরে ভেসে আপনার কাছে যাব, আপনাকে ছুঁয়ে দেব আর আপনি আমায় অনুভব করবেন। তো হ্যালো বন্ধুরা, এই গল্পটা এই পর্যন্তই। এই গল্পটার জন্য যারা এতদিন আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।